বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী কলেজের হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি ভালো আছো সবাই। গত ক্লাসের ধারাবাহিকতা আমরা আজকে এসেছি আবার নতুন একটা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। গত 3টি ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস এন্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণী কিভাবে উপস্থাপন করা হয় হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারই একটি অংশ বিশেষ আর্থিক বিবরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। কালে কালে নগদ, তোমরা খেয়াল রাখবে যত ধরনের জালিয়াতি দুচ্ছিলাতি সব নগদ টাকার সাথে সম্পৃক্ত। এই জন্য কালে কালে নগদ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, আমরা প্রথমে করেছি নগদান হিসাব খতিয়ান করতাম, তারপর চাবেদা অর্থাৎ নগদান বহি করতাম। তোমরা শিখেছ সমিতি শ্রেণীতে 1 ঘর নগদান বহি, 2 ঘর নগদান বহি, 3 ঘর নগদান বহি, বহু করা বা খুচরা নগদান বহি। আরো নগদ আরো নিয়ন্ত্রণের জন্য আমরা শিখেছি বিশেষ জাবেদা, অর্থাৎ নগদ প্রাপ্তিগুলোকে আলাদা করতাম, নগদ প্রদানগুলো আলাদা করতাম। তার ধারাবাহিকতায় 80 দশকের পূর্ব পর্যন্ত হিসাব সংরক্ষণ করা হতো, নগদান ভিত্তিক হিসাব পদ্ধতির প্রচলন ছিল। 80 দশকের পরে এসে বকেয়া ভিত্তিক হিসাব পদ্ধতির প্রচলন শুরু হয়। 1973 সালে FASB, তোমরা জানো নিশ্চয়ই FASB কি, যুক্তরাষ্ট্রের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই প্রতিষ্ঠানটি নিয়ম করে দেয় যে আর্থিক বিবরণী উপাদান হিসেবে আমাকে অবশ্যই নগদ প্রবাহ বিবরণী অন্তর্ভুক্ত করতে হবে। তার ধারাবাহিকতায় 1992 সালে IAS অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর্থিক বিবরণ উপাদান হিসেবে এটিকে অন্তর্ভুক্ত করে এবং যেটি 1994 সাল থেকে কার্যকরী হয়। বাংলাদেশের কোম্পানি আইন 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক না করলেও লিস্টেড কোম্পানিগুলো, স্টক এক্সচেঞ্জ যে সমস্ত কোম্পানিগুলো শেয়ার কেনাবেচা হয় তাদেরকে প্রতি 3 মাস পর পর নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে এবং সেটি আর্থিক বিবরণীর সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ সবার জন্য বাধ্যতামূলক না, শুধুমাত্র যে সমস্ত প্রতিষ্ঠান শেয়ার কেনাবেচা হয় লিস্টেড কোম্পানি তাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে এবং আর্থিক বিবরণের উপাদান হিসেবে নগদ প্রবাহ বিবরণীকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে বুঝতে পারতেছো নগদ প্রবাহ বিবরণী কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, গ্যাপ, FASB, IFRS। তাহলে ধারাবাহিকতা আমরা শিখবো নগদ প্রবাহ বিবরণী কিভাবে উপস্থাপন করে। তোমরা যখন অনার্স 3rd ইয়ার যাবা এই অধ্যায়ে তোমাদের শেখানো আছে। আসলে আমরা আজকে আলোচনা করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ নামে বুঝে যায় যে নগদের প্রবাহটা জানা আমাদের মেন উদ্দেশ্য। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে নগদের আগমন এবং নগদের প্রদান সমূহ বিস্তারিত বিবরণ এবং পরিবর্তনের পরিমাণ, পরিবর্তন কারণ সম্পর্কে জানার জন্য যে বিবরণী প্রস্তুত করবো সেটাকে বলবো নগদ প্রবাহ বিবরণী। আমি আবার বলি, যে বিবরণের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের নগদ আগমন এবং নগদের প্রদান সমূহ খাতওয়াইজ আলাদা আলাদা পরিমাণ, পরিবর্তন কারণ সমূহ উল্লেখপূর্বক যে বিবরণী প্রস্তুত করে সেটি বলবো নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী আলোচনা করতে আমাদের দুটি কথা চলে আসে। প্রথম সংখ্যাটা তোমরা দেখে নিবে, যদিও তোমাদের সংখ্যা আসার সম্ভাবনা নেই, জেনে রাখবে। তারপর আসো এটা বলা হয় তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম, অর্থাৎ নগদ নয় কিন্তু তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনগদ কার্যক্রমগুলো কি তোমরা জানো? অনগদ লেনদেনগুলো কি? যে সমস্ত লেনদেন নগদ সম্পন্ন হয় না। আর
তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম, যেটাকে বলা হয় বিনিয়োগ এবং অর্থ সংস্থান সংক্রান্ত এমন কিছু কার্যক্রম আছে, এমন কিছু দফা আছে, লেনদেন আছে, যেগুলো নগদ প্রবাহ বিবরণীতে সরাসরি না আসলো, কিন্তু নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণী উপস্থাপন করার সময় এটি প্রভাব বিস্তার করে। এগুলো বলবো অনগদ কার্যক্রম। অর্থাৎ যে সমস্ত লেনদেনগুলো নগদ নয় কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব বিস্তার করে, সেগুলো বলবো অনগদ কার্যক্রম। এটা পরীক্ষাতে থাকে কিন্তু। সেগুলো কি কি? তোর একটি সম্পদের বিনিময়ে আরেকটি সম্পদ ক্রয় করেছি, নগদ না। আমি ফার্নিচার দোকান, আমি ফার্নিচার দিয়েছি, একটি যন্ত্র কিনেছি, একটি সম্পদ চলে গেছে, আরেকটি সম্পদ এসছে, নগদ পরিবর্তন হলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। বন্ডকে শেয়ারে রূপান্তর করলাম, শেয়ারকে বন্ডে রূপান্তর করলাম, বোনাস শেয়ার ইস্যু করলাম, আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি, কিন্তু এটি গুরুত্বপূর্ণ। এই যে তো লেনদেনগুলো যদি তোমার অঙ্কে থাকে সেগুলোকে নোট আকারে লিখে দিতে হবে। ক্লিয়ার? তার পাশে নগদ বা নগদের সমতুল্য। নগদের সমতুল্য লেনদেনগুলো কি? নগদ নয় কিন্তু নগদের সমতুল্য। যে লেনদেনগুলো অতি অল্প সময়ে নগদ রূপান্তর করা যায়, নগদ নয় কিন্তু অতি অল্প সময়ে নগদ রূপান্তরিত হবে, নগদ ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে এগুলো, ক্যাশ ইকুইভ্যালেন্ট ট্রানজাকশন। এগুলো নগদ নয় কিন্তু অতি অল্প সময়ে নগদ রূপান্তরিত হবে। সেগুলো কি? ব্যাংকে জামানত, স্বল্প মেয়াদী বিনিয়োগ, 3 মাসের জন্য বিনিয়োগ করলাম, 1 মাসের জন্য বিনিয়োগ করলাম, বিক্রয়যোগ্য সিকিউরিটি, সেগুলো বলবো নগদ সমতুল্য, ক্যাশ ইকুইভ্যালেন্ট। তারপর আসে মুক্ত নগদ প্রবাহ। নগদ প্রবাহ করার সময় আমরা দেখব 3 ধরনের কার্যক্রম আছে। পরিচালন কার্যাবলী থেকে যে ফলাফল পাবো সেটি থেকে, মূলধনী সম্পত্তিতে বিনিয়োগ এবং লভ্যাংশ, এই দুটো বাদ দিলে পাবো মুক্ত নগদ প্রবাহ। এই প্রশ্নটা থাকবে প্রায় সময়। আমি আবার বলি, পরিচালন কার্যাবলী প্রাপ্ত ফলাফল থেকে মূলধনী সম্পত্তিতে বিনিয়োগ অর্থাৎ স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করলে সেটি বাদ যাবে এবং লভ্যাংশ বাদ যাবে, বাদ দিলে আমরা পাবো মুক্ত নগদ প্রবাহ। এই ছিল আমাদের মূল গুরুত্বপূর্ণ দফা, যেগুলো জানা উচিত নগদ প্রবাহ বিবরণী করার সময়। IAS 7 অনুযায়ী আমাদেরকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়, যেটা আমি আগে বলেছি। IAS 1992 সালে স্বীকৃতি দিয়েছে, 94 সাল থেকে এটি আমরা প্রয়োগ করে থাকি। IAS অনুযায়ী 3 ধরনের কার্যক্রম নগদ প্রবাহ বিবরণীতে প্রভাব বিস্তার করে। সেগুলো হচ্ছে 1 নম্বরে অপারেটিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীর সমস্ত কার্যক্রমগুলোকে আমরা এই 3 ভাগে ভাগ করে উপস্থাপন করি। অপারেটিং অ্যাক্টিভিটিস পরিচালন কার্যাবলী, অর্থাৎ কারণ পরিচালনা সংক্রান্ত স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত যত লেনদেন আছে সেগুলো এখানে আসবে। স্বাভাবিক কার্যক্রম থেকে কত টাকা এলো এবং কত টাকা গেল। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বিনিয়োগ, মূলধনী সম্পত্তিতে বিনিয়োগ সংক্রান্ত লেনদেন, অর্থাৎ আমরা কোনো নির্দিষ্ট কত টাকা বিনিয়োগ করলাম, বিনিয়োগ বিক্রি করে কত পেলাম, সেটি। ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস অর্থাৎ অর্থায়ন সংক্রান্ত, অর্থের উৎসগুলো কি, যেগুলো মূলধনের কাঠামো পরিবর্তন করে, আর্থিকতার কাঠামো পরিবর্তন করে, সেগুলো হচ্ছে ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। সেগুলো আসলে আমরা একটা একটা করে ধীরে ধীরে আলোচনা করি। প্রথম আসে অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, অপারেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ পরিচালন কার্যাবলী। পরিচালন কার্যাবলী কি? এই 3টি কার্যক্রম কিন্তু নগদ প্রবাহ বিবরণীর প্রাণ। খুব মনোযোগ দিয়ে 3টে দেখো। অপারেটিং অ্যাক্টিভিটিস স্বাভাবিক কারবার লেনদেন এবং অন্যান্য নগদ সংক্রান্ত লেনদেন, যেগুলো নিট আয় পরিবর্তন করে। নিট আয় কোথায় করি আমরা? আয় বিবরণীতে। অর্থাৎ আয় বিবরণীতে যে সমস্ত নগদ কার্যক্রমগুলো যাবে শুধু সেগুলো আসবে।
আবার বলি, স্বাভাবিক কারবার লেনদেন এবং অন্যান্য নগদ সংক্রান্ত লেনদেন যেগুলো নিট আর নিম্নে ব্যবহৃত সেগুলোকে বলবো পরিচালনা কার্যাবলী। পরিচালনা কার্যাবলী রিসিভ অর্থাৎ পরিচালনা কার্যাবলীর মূল টাকাগুলো কোথেকে আসবে? পণ্য বা সেবা বিক্রয়, রয়্যালটি প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিনিয়োগ সুদ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, আয়কর ফেরত প্রাপ্তি, অন্যান্য রাজস্ব সংক্রান্ত যত আয় আছে যেগুলো থেকে নগদে আসে। আমি লিখার প্রয়োজন মনে করতেছিলাম, যেহেতু তোমরা এটা 9-10 করে সরি 11% করেছো ফিনান্সে, 12% করেছো অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টে, সুতরাং এটা আমি খুব বেশি ডিটেলস আলোচনা করার প্রয়োজন মনে করতেছি না। অপারেটিং অ্যাক্টিভিটিজের রিসিপ্ট অর্থাৎ টাকাগুলো আসবে কোত্থেকে? স্বাভাবিক পণ্য ক্রয় বিক্রয়, সেবা ক্রয় বিক্রয়, রয়্যালটি প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ, লভ্যাংশ, আয়কর ফেরত ইত্যাদি যদি গ্রহণ করি বা অন্যান্য রাজস্ব সংক্রান্ত যত প্রাপ্তি আছে সেগুলো এখানে আসবে। আর পেমেন্টগুলো কি? পেমেন্টগুলো হচ্ছে এই যে সেবাটি আমরা নগদ পেলাম, এই সেবাটা ক্রয়ের জন্য, পণ্য বিক্রয় করে টাকা পেলাম, পণ্যটা ক্রয়ের জন্য যে অর্থ দেবে সেগুলো ব্যবসার স্বাভাবিক পরিচালনা কার্যাবলী, যেগুলো আমরা নগদে পরিশোধ করি, সুদ পরিশোধ করি, আয়কর পরিশোধ করি, এই সমস্ত কার্যাবলী করে আসবে পেমেন্ট। ক্লিয়ার? আমি আবার বলি, স্বাভাবিক ব্যবসা করার জন্য যেগুলো নিট আর নিম্নে প্রভাবিত হয়, অর্থাৎ আয় বিবরণ যে সমস্ত দফা নগদে প্রাপ্তি ঘটে সেগুলো রিসিভ কলামে দেখাবো, আর যেগুলো পরিশোধ করি সেগুলো পেমেন্ট কলামে। এক কথা শেষ। তারপর আসলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্ট নামে বুঝতে, ইনভেস্ট মানে বিনিয়োগ। বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে যেগুলো আমরা নগদে আসে এবং যায়, বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ অথবা স্থায়ী সম্পত্তি বিক্রয় সংক্রান্ত সকল প্রাপ্তি এবং পরিশোধ। স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে সকল প্রাপ্তিগুলো আসবে রিসিভ কলামে, স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যদি কোনো অর্থ পরিশোধ করে সেগুলো আসবে পেমেন্ট কলামে। তাহলে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম হচ্ছে যে দীর্ঘমেয়াদী কোনো স্থায়ী সম্পদ অর্জন, ক্রয় অথবা বিনিয়োগ বিক্রয়, ঋণের কোনো আমি ঋণ দিয়েছি, ঋণের আসল টাকা আদায় করলাম, শেয়ার অথবা ঋণপত্র যৌথ উদ্যোগ বিক্রয় করলাম অথবা নগদ পরিশোধ করলাম, এগুলো এখানে বিনিয়োগ কার্যাবলী। ক্লিয়ার? তাহলে বিনিয়োগ কার্যাবলী হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো সম্পদ বা মূলধন সম্পত্তিতে বিনিয়োগ এবং মূলধন সম্পত্তি বিনিয়োগ থেকে যদি অর্থ আসে সেগুলো আসবে বিনিয়োগ কার্যক্রম। আর পাশে ফিনান্সিং। এখানে আছে রিসিভ, পেমেন্ট, অর্থায়নসম্মত কার্যাবলী। অর্থায়নসম্মত কার্যাবলী কোনগুলো? নগদ প্রবাহ বিবরণী যে সমস্ত কার্যক্রম ফলে মূলধনের আকার, মূলধনের কাঠামো পরিবর্তন হয়, অর্থাৎ অর্থের মেন উৎসটা কোত্থেকে আসবে? মালিক মূলধন বিনিয়োগ করলো, ঋণ গ্রহণ করলাম, লভ্যাংশ পরিশোধ করলাম, অর্থাৎ মূলধনের কাঠামো, আকার ইত্যাদি পরিবর্তন এই সমস্ত লেনদেনগুলো আসবে ফিনান্সিং অ্যাক্টিভিটিসে। রিসিভ, যদি আমরা শেয়ার ইস্যু করি নগদ টাকা পাবো, ঋণ গ্রহণ করলে নগদ টাকা পাবো, আমরা যদি ঋণপত্র ইস্যু করে নগদ টাকা পাবো, যদি লভ্যাংশ পরিশোধ করে নগদ টাকা চলে যাবে, ঋণ পরিশোধ করে নগদ টাকা চলে যাবে, পরিশোধে যাবে। হ্যাঁ, অর্থের মেন উৎসটা কোথেকে আসবে এবং কোথেকে যাবে সেগুলো যাবে ফিনান্সিং অ্যাক্টিভিটি। ক্লিয়ার? এর বাইরে তেমন কিছু নেই। তারপর আসো, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা যায় দুইভাবে। ইনডাইরেক্ট মেথড এবং উপস্থাপন করা যায় কি দুইভাবে।
পরোক্ষ পদ্ধতি এবং প্রত্যক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতি তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পরোক্ষ পদ্ধতি করেছো, আমি এখানে পরোক্ষ পদ্ধতি করাবো, কম করাবো। ডাইরেক্ট মেথড পরীক্ষাতে এটি কম আসে, কিন্তু আমরা এটি শিখবো, আমার শিখার প্রয়োজন আছে। অনার্স থার্ড ইয়ার এই অধ্যায়টি আছে, আবার মাস্টার্সে তোমাদের এই অধ্যায়টি আছে, সুতরাং আমরা ডাইরেক্ট মেথডটা আমি বেশি গুরুত্ব দিই। ক্লিয়ার? ইনডাইরেক্ট মেথড ছকটা একটু দেখো, মূলত ছকটা এই অঙ্কের মেইন কাজ। ছকটা ভালো করে বুঝলে অঙ্ক বুঝা একদম সোজা। দেখো আমরা বোর্ডে চার্ট লিখে দিয়েছি, আমরা বলেছি ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড এটি, ডাইরেক্ট মেথড এটি, দুভাবে উপস্থাপন করা যায় নগদ প্রবাহের বিবরণী। চার্টটা একটু ভালো করে দেখো, চার্টটা ভালো করে বুঝলে অঙ্ক বোঝা, অঙ্ক করা তোমাদের খুবই সোজা। ক্যাশ প্রতিষ্ঠানের নাম লিখবে শুরুতেই, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্র্যাকেটে। ইনডাইরেক্ট মেথড যদি করে তাহলে ইনডাইরেক্ট মেথড, আর যদি ডাইরেক্ট মেথড করে ডাইরেক্ট মেথড। ফর দ্য ইয়ার ইন্ডেড, পরীক্ষা প্রশ্নে দুইটা সাল দেওয়া থাকবে, আমরা শেষ সালের জন্য করব। ফর দ্য ইয়ার ইন্ডেড সালটা লিখবে, যদি না থাকে ডট ডট রাখবে। পার্টিকুলার টাকা টাকা, এখানে খেয়াল করো আমরা বরাবর দেখে আছি যে বিজ্ঞান তারিখ থাকে, সবগুলোতে এখানে তারিখ নেই। ডেবিট ক্রেডিট থাকে, এখানে ডেবিট ক্রেডিটও প্রয়োজন নেই। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, আমরা বলছি তিনটি কার্যক্রম থাকবে। এ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, বি ইনভেস্টিং অ্যাক্টিভিটি, সি ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে এই তিন খাতের বাইরে টাকা আসার কোনো সম্ভাবনা নেই। অপারেটিং অ্যাক্টিভিটিস খুব ভালো করে খেয়াল রাখবে, 7 ধরনের লেনদেন এখানে আসবে। 7 ধরনের লেনদেন অপারেটিং অ্যাক্টিভিটিতে আসবে ইনডাইরেক্ট মেথডে। আর পরীক্ষা প্রশ্নে যদি তোমাকে বলে দেওয়া না থাকে ডাইরেক্ট মেথডে সলিউশন করো অথবা ইনডাইরেক্ট মেথডে সলিউশন করো, তাহলে আমরা দেখব প্রশ্নের নেট ইনকাম আছে কিনা। যদি প্রশ্নে নেট ইনকাম দেওয়া থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট মেথডে করব। আর যদি নেট ইনকাম দেওয়া না থাকে বা নেট ইনকাম বের করার কোনো সুযোগ না থাকে, তাহলে অবশ্যই আমাদের ডাইরেক্ট মেথডে করতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? ইনডাইরেক্ট মেথড শুরু করতে হয় নেট ইনকাম দিয়ে, আর ডাইরেক্ট মেথডে নেট ইনকামের কোনো বালাই নেই। ক্লিয়ার? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, প্রশ্নে একটা নিটলাভ দেওয়া থাকবে, অথবা নিটলাভ আমরা বের করে নেব, নিটলাভটা প্রথমে বসিয়ে দিব আউটারে। 7 ধরনের লেনদেন এখানে আসবে। অ্যাডজাস্টমেন্ট সমন্বয়, টু রিকনসাইল নেট ইনকাম ইনটু ক্যাশ নেট ইনকাম। অ্যাডজাস্টমেন্ট সমন্বয় করার জন্য, কিসের জন্য? রিকনসাইল মিল করানোর জন্য। কোনটাকে? নেট ইনকামকে ক্যাশ নেট ইনকামকে রূপান্তরের জন্য। অর্থাৎ নিটলাভকে নগদ নিটলাভ রূপান্তরের জন্য যে যে সমন্বয়গুলো প্রয়োজন সেগুলো আমরা শুধু এখানে আনবো। নিটলাভকে নগদ নিটলাভ রূপান্তরের জন্য ভালো করে খেয়াল করো, এখানে কোন কোন দফাগুলো কোন যোগ করবো, কোনটা বিয়োগ করবো। অবচয় ডেপ্রিসিয়েশন, আমরা যখন আর্থিক বিবরণীতে আয় বিবরণী করেছি তখন নেট ইনকাম নির্ণয় করার সময় অবচয়, এটা একটা অনগদ লেনদেন। যখন আমরা নিটটা বের করেছি অবচয় হিসেবভুক্ত করেছি। অবচয় দেওয়ার ফলে নিটলাভ বাড়ছে না কমছে? কমে গেছে। অবচয় না থাকলে নিটলাভ বাড়তো, তাহলে আমরা অবচয় যেহেতু অনগদ লেনদেন এদিকে সরাই দেবো, এই জন্য নিটলাভ বাড়বে, এই জন্য আমরা অবচয় করবো যোগ। যে যে লেনদেনগুলোর ফলে নিটলাভ কমেছে সেগুলোকে যোগ করব, যে যে লেনদেনগুলোর ফলে নিটলাভ বেড়ে গেছে সেগুলোকে আমরা বিয়োগ করব। 7 ধরনের লেনদেন কি হবে? প্রথম আসবে অবচয়, অবলোকন, নিঃশেষকরণ, যেগুলো আমরা আগে বিবরণীতে দেওয়ার ফলে আমাদের নিটলাভ কমে গিয়েছিল, এখন সেগুলোকে আমরা যোগ করব। অবচয়, অবলোকন, নিঃশেষকরণ যোগ করব। ক্লিয়ার? তারপরে লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস, লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পত্তি বিক্রয় করে ক্ষতি, এটা আমরা আগে বিবরণীতে খরচের দিকে দিতাম। খরচের দিকে দেওয়ার পর নিটলাভ কমে গেছে, এখন আমরা সেটাকে যোগ করব। লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেটস এটা আমরা যোগ করব। ঠিক একই রকম গেইন, সম্পত্তি বিক্রি মুনাফা, আয় দিকে দিতাম আমরা, আয় দিয়ে দেওয়া তো আয় বেড়ে গেছে, এখন নিটলাভটা আমরা কমাবো, এই জন্য এটাকে আমরা বিয়োগ করব। ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ হ্রাস, যোগ করব। একটা উদাহরণ দিয়ে আমি একটু বুঝাই। বছর শুরুতে আমার মজুত পণ্য ছিল 20,000 টাকা, বছর শেষে মজুত পণ্য 15,000 টাকা। মজুত পণ্য একটা চলতি সম্পদ, তোমরা জানো।
মজুদ কমে গেছে। প্রশ্ন করো কেন কমছে? ফিক্সড করছে, নগদ টাকা রূপান্তর হয়েছে। দেনাদার বছরের শুরুতে দেনাদার ছিল 30,000 টাকা, বছরের শেষে দেনাদার এসে দাঁড়ালো 20,000 টাকা। তাহলে দেনাদার কমে গেছে, সন্ধি সম্পদ হ্রাস পেল। কেন হ্রাস পেয়েছে? দেনাদারতে টাকা নগদ পাইছি, অর্থাৎ নগদকে বৃদ্ধি করে। এই জন্য সন্ধি সম্পদ হ্রাস পেলে সেটাকে আমরা যোগ করব। ইনক্রিজ কারেন্ট লায়াবিলিটিস, চলতি দায় বৃদ্ধি পেলে সেটাকে যোগ করব। ব্যাংক জমাতিরিক্ত, বছরের শুরুতে ছিল 20,000, বছরের শেষে 25,000। ব্যাংক জমাতিরিক্ত বাড়ছে, কেন বাড়ছে? আমরা আবার ব্যাংক থেকে উত্তোলন করছি, জমাতিরিক্ত আগে ছিল 20,000, আমরা 5,000 টাকা উত্তোলন করছি, এই জন্য 25,000 টাকা হয়েছে। তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য দায় বৃদ্ধি পেলে যোগ করবো। ক্লিয়ার? এভাবে বিশ্লেষণ করে তুমি বুঝতে খুব সুবিধা হবে। ইনক্রিজ কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করবো। মজুদ পণ্য আগে ছিল 20,000, পরে 25,000, মজুদ পণ্য বাড়ছে, কেন বাড়ছে? কিনছি, মজুদ পণ্য কিনলে নগদ টাকা চলে যাবে, মাইনাস হবে। কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ হলে বিয়োগ করবো। পাওনাদার বছরে ছিল 50,000 টাকা, বছরের শেষে পাওনাদার 40,000 টাকা, কমে গেছে, কেন কমছে? পরিশোধ করে দিচ্ছি, বিয়োগ হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 ধরনের লেনদেনের বাইরে কোনো লেনদেন আসবে না অপারেটিং অ্যাক্টিভিটিতে। আমি আবার বলি, পরিচালনা কার্যাবলীতে নিট লাভ নির্ণয় করার সময় যেই যে দফাগুলো দেওয়ার ফলে নিট লাভ কমেছে সেগুলোকে আমরা এখন যোগ করব, যে যে দফাগুলো কারণ নিট লাভ বৃদ্ধি পেয়েছিল সেটাকে আমরা বিয়োগ করব। এই 7 ধরনের লেনদেন বাইরে কিছু নেই। ফাইনালি নিট লাভের সাথে এই দফাগুলো যোগ করলে আউটার নিয়ে আসবো, এটার নাম হবে ক্যাশ প্রোভাইডেড। যদি এখানে পজিটিভ হয় তাহলে লিখবো ক্যাশ প্রোভাইডেড, সৃষ্টি করেছে। আর যদি নেগেটিভ হয় তাহলে লিখবো ইউজড বাই, অর্থাৎ ব্যবহার হয়েছে। প্রোভাইডেড অথবা ইউজড বাই দুটো হবে না, একটা হবে। বাই অপারেটিং অ্যাক্টিভিটি আউটার নিয়ে আসলাম ফলাফলটা। ক্লিয়ার? এবার আসো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলীতে আমি বলেছি দুইটা আইটেম, স্থায়ী সম্পত্তি বা মূলধনী সম্পত্তি যদি ক্রয় করে নগদ টাকা চলে যায় বিয়োগ হবে। ক্যাশ পেইড ফর পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস, নগদ টাকা চলে গেছে। আর যদি স্থায়ী সম্পদ বিক্রয় করি, ক্যাশ রিসিভড ফ্রম সেলস অফ ফিক্সড অ্যাসেট অথবা ইনভেস্টমেন্ট, যে কোনো স্থায়ী সম্পদ যদি বিক্রয় করে নগদ টাকা আসে যোগ হবে, আর যদি ক্রয় করে নগদ টাকা চলে যায় বিয়োগ হবে। যেটা যোগফল আসবে ক্যাশ ইউজড অথবা প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এইরকম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, শেয়ার ইস্যু করলে নগদ টাকা আসে, ঋণ প্রতিশোধ করলে নগদ টাকা আসে, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করলে নগদ টাকা আসে, যোগ হবে। আর যদি এই দায়গুলো পরিশোধ করি, ঋণ পরিশোধ করি, ঋণপত্র পরিশোধ করি, লভ্যাংশ দেই, সেক্ষেত্রে নগদ টাকা চলে যাবে। নেট ক্যাশ ইউজড অর প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটি। দেখো ওটা তিনটে কলাম আসবে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তিনটি যোগফল যেটি সেটাকে আমরা বলবো নেট ক্যাশ ইনক্রিজ অথবা ডিক্রিজ। যদি পজিটিভ হয় তাহলে লিখবো ইনক্রিজ, আর যদি নেগেটিভ হয় তাহলে লিখবো নেট ক্যাশ ডিক্রিজ ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ সারা বছর ধরে নগদ বৃদ্ধি পেল অথবা হ্রাস পেল। এটার সাথে যোগ করবো ওপেনিং ক্যাশ। বছরের শুরুতে আমাদের যে ক্যাশটা ছিল, তোমরা জানো ক্যাশ অবশ্যই থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ, চলতি সম্পদ। প্রারম্ভিক ক্যাশ যেটা ছিল সেটি যোগ হবে, যোগ করলে পাবো আমরা ইন্ডিং ক্যাশ ব্যালেন্স। হিসাব বিজ্ঞানে যত অঙ্ক আমরা করেছি পরীক্ষা ভালো বসে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্ক হয়েছে কি হয় না। কারণ তোমার ওপেনিং ক্যাশ দেওয়া থাকবে, ক্লোজিং ক্যাশ দেওয়া থাকবে, ওপেনিং সাথে যদি ক্লোজিং ক্যাশ মিলে যায় তাহলে বুঝবে তোমার অঙ্ক হয়েছে। চূড়ান্ত হিসাব বা অন্যান্য অঙ্কগুলো যদি মিলে যায় কিন্তু আমরা সন্ধিহান থাকি না, আমাদের কনফিউশন থাকে। বাসায় এসে দেখি যে আমার উত্তর একজন, আরেকজন উত্তর একটা, 5 জন 5 আনসার হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে পরীক্ষার হলে আমরা বুঝতে পারবো ওপেনিং ক্যাশ যেটা দেওয়া আছে সেটার সাথে ক্লোজিং ক্যাশ যদি মিলে যায় তাহলে বুঝবো আমাদের অঙ্ক। ক্লিয়ার? এবার আসো ডাইরেক্ট মেথড। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। ডাইরেক্ট মেথড কখন করবো? প্রশ্ন যেটা বলে দিই যে ডাইরেক্ট মেথড করো, অথবা প্রশ্নে নেট ইনকাম দেওয়া না থাকে, অথবা নেট ইনকাম বের করার কোনো উপায় না থাকে, তখন আমরা ডাইরেক্ট মেথড করবো।
এখানে নেট ইনকাম দেওয়া নাই। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস ইনডাইরেক্ট মেথডে যা ডাইরেক্ট মেথডে হুবহু তা, কোনো পরিবর্তন নাই। নিচের অংশটুকু হুবহু তা, ঠিক সেম একই সিস্টেম, শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটা ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথড একটু ভিন্নভাবে উপস্থাপন করতে। খেয়াল করো, ক্যাশ রিসিপ্ট নগদ গ্রহণ করেছে ফ্রম কাস্টমার্স, পণ্য বিক্রয় করে, সেবা বিক্রয় করে, দেনাদার থেকে, অর্থাৎ টোটাল কত টাকা আমরা নগদ গ্রহণ করেছি সেটি আসবে, যোগ হবে সেটি। ক্যাশ রিসিপ্ট ফ্রম আদার ইনকাম, পণ্য বা সেবা বিক্রয় ছাড়া বিভিন্ন খাতে একটা প্রতিষ্ঠানে টাকা আসতে পারে, বর্ষা পাইছে, সুদ পাইছে, কমিশন পাইছে, যত ধরনের প্রাপ্তি আছে পরিচালক কার্যাবলী সেগুলো এখানে এসে যোগ হবে। এই কাজগুলো আমি সামনে এখানে না করে আমরা নোট করবো, নোটের মাধ্যমে করে নিয়ে আসবো, সুতরাং নোটটা গুরুত্বপূর্ণ। এবার ক্যাশ পেইড নগদ পরিশোধ টু সাপ্লায়ার্স, পাওনাদারকে পরিশোধ। কখন পরিশোধ করি? সেবামূলক কার্যক্রম আমরা সেবা প্রয়োগ করলে, ক্রয় বিক্রয়কারী কার্যক্রম আমরা যদি পণ্য প্রয়োগ করি নগদ পরিশোধ করি, অথবা পাওনাদারকে পরিশোধ করি, সাপ্লায়ার্স পাওনাদারকে পরিশোধ, এটা অর্থাৎ পরিচালনা কার্যাবলী করতে গিয়ে যদি কোনো বকেয়া থাকে সেটা পরিশোধ করলে হবে। ক্যাশ পেইড ফর অপারেটিং এক্সপেন্সেস, পণ্য বা সেবা ক্রয় ব্যতীত কারবার পরিচালনা করতে গেলে বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদিতে মনিয়ে অনেক খরচ করতে হয়। পরিচালনা কার্যাবলীতে যত টাকা নগদ যাবে সেটা অপারেটিং অ্যাক্টিভিটিতে যেহেতু চলে গেছে মাইনাস হবে। ক্যাশ পেইড ফর আদার এক্সপেন্সেস, এটা ছাড়া কর পরিশোধ করি, বীমা খরচ পরিশোধ করি, যত ধরনের পরিচালনা কার্যাবলী পরিশোধ আছে সেগুলো মাইনাস হবে। এই কাজগুলো আমরা নোটের মাধ্যমে করে দেবো। এবং তোমাদের পরীক্ষাতে ক্যাশ ফ্লো থেকে দুটো অঙ্ক থাকে, একটা বড় অঙ্ক থাকে 10 নম্বরের জন্য, এরকম একটা আইটেম দিয়ে দিতে পারে, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স কত বের করো 4 নম্বরের জন্য, ক্যাশ পেড টু সাপ্লায়ার্স, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন প্রতিবারই থাকে, অর্থাৎ নগদ কত পাওয়া গেল, নগদ কত পরিশোধ করা হবে, 4 নম্বর মানের জন্য প্রশ্নটা। এখানে খেয়াল করো, অপারেটিং অ্যাক্টিভিটিস ইনডাইরেক্ট মেথডে এবং ডাইরেক্ট মেথডে সম্পূর্ণ ভিন্ন, এটাই মূলত আমাদের মেইন কাজ। আর ইনভেস্টিং ইনডাইরেক্ট মেথডে যা ডাইরেক্ট মেথড, ফিন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ইনডাইরেক্ট মেথডে যেভাবে উপস্থাপন করি সেম রেজাল্ট, এখানে উপস্থাপন করি এখানে সেম রেজাল্ট হবে। যদি যোগ ফর নেট ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ, ওপেনিং ক্যাশ যোগ করবো, ক্লোজিং ক্যাশ কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? আশা করছি এটুকু মোটামুটি তোমার জন্য ক্লিয়ার আছে। আমরা আগামী ক্লাসে কয়টা নোট আছে নোট করে অঙ্কটা আগামী ক্লাসে করব। আমি খুব বেশি দ্রুত অঙ্ক চলে যাচ্ছি কারণ এই চ্যাপ্টারটা তোমাদের আগে পড়া আছে, শুধুমাত্র আগে বাংলা ম্যাথের উপর আমার সঙ্গে ইংলিশ করবে, ডিফারেন্স অথবা এই কোনো পার্থক্য নেই। আজকে তাহলে পর্যন্ত থাকবে, আমরা আগামী ক্লাসে তোমাদের ইন্ডিয়ান ম্যাথের একটা অঙ্ক করাবো, তারপর আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাবো। সে পর্যন্ত ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।